আমিয়া বাসায় এসে মন খারাপ করে বসে আছে। তার বারবার মনে পড়ছে দুর্জয় ওই অসহায় মুখশ্রী, যা তাকে বিন্দুমাত্র শান্তি দিতে চাইছে না। একটা ছেলে যাকে সে গতকাল ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আজ তাকে এমনভাবে ঠকালো। হ্যাঁ, এটা তো এক প্রকার ঠকানোই হয়। নিশ্চয়ই ছেলেটা অনেক বেশি কষ্ট পেয়েছে, এটা ভেবেই সে গুমড়ে মরছে। আমিয়া সাথে এমন আগে কখনো হয়নি। আমিয়া বুঝতে পারছি না এই পরিস্থিতিতে কি করা উচিত। এমন সময় তার ফোনে কল আসে। রূপকথা ফোন করেছে। আমিয়া এত বিরক্তির মাঝেও ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বল রূপ, বল কি বলবি। তুই ঠিক আছিস আমিয়া? হ্যাঁ, ঠিক থাকবো না কেন? তোর গলা শুনে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। গলায় একটু খারাপ হয়েছে। আমার সাথে মিথ্যে বলে লাভ নেই আমিয়া। আমি তোর মনের কথা বুঝতে পারি, এটা ভুলে যাস না। এমনি এমনি তোর বেস্ট ফ্রেন্ড হইনি। বল আমায় কি হয়েছে। আমিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে। কিভাবে এখন সেসব ঘটনা খুলে বলবে? বলতে ইচ্ছেও করছে না, আবার রূপের কাছে মিথ্যে বলেও লাভ নেই। তাই সে বলে, বাবা আমার বিয়ে এক প্রকার ঠিক করে ফেলেছে। গতকাল আংটি বদলও হয়ে গেছে। রূপকথা অবাক হয়ে বলল, এত কিছু হয়ে গেল, অথচ তুই আমায় জানানোর প্রয়োজন মনে করলি না? এ কেমন বন্ধু তুই আমার? জানানোর সময় পাইনি। সব কিছু এত জলদি হয়ে গেল যে তাড়াতাড়ি তাছাড়া আমি এটা মন থেকেও মেনে নিতে পারছি না। কি সমস্যা হয়েছে বল আমায়। আমার হবু বরকে জানিস? রূপকথা সন্দিহান স্বরে বলে, না। কে? আমি কি তাকে চিনি? হ্যাঁ, খুব ভালো করেই চিনিস। তিনি আর কেউ নন, তোর প্রিয় টিচার প্রফেসর শুভ্র। রূপকথা বিস্ময় হয়ে যায় আমি আর কথা শুনে। অবাক স্বরে বলে ওঠে, তুই সত্যি বলছিস আমিয়া? শুভ্র স্যারের সাথে তোর বিয়ে হবে? আমিয়া উদাস সুরে বলে, জি। এটা তো খুব ভালো ব্যাপার। শুভ্র স্যার অনেক ভালো মানুষ, কলেজে ওনার কত সুনাম। কোন স্ক্যান্ডালে লোকটার নাম নেই। এমন কাউকে বর হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাহলে তুই মন খারাপ করছিস কেন? আমিয়া এমনিতেই বিষণ্ণ মনে ছিল, এখন আবার রূপকথার এমন কথা তার আগের রাগের আরও বাড়িয়ে দিচ্ছে। তাই তো সে বলে, তোর যখন এত পছন্দ হচ্ছে তো তুই ওনাকে বিয়ে করে নে না। আমায় কেন বলছিস? তুই তো বললি তোর বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। তার মানে জোরপূর্বক হোক বা সচ্চাই, তুই তো দিয়েই ফেলেছিস মত, তাই না? আচ্ছা রূপ, তুই কি পারবি আহনাম ভাইয়াকে ছেড়ে অন্য কাউকে বেছে নিতে? হঠাৎ আমি আর এমন প্রশ্নে তবদা খেয়ে যাই। রূপ বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। প্রসঙ্গ বদল করে বলে, এসব কথা বাদ দে, যে জন্য তোকে ফোন করেছি সেটা বলি। আজ আমি একটা বৃক্ষরোপণ মেলায় অংশ নেওয়ার জন্য সাভারের ওইদিকে যাচ্ছি। ফিরতে একটু রাত হবে। আমি চাচ্ছি তুই আমার সাথে আয়। আমিও বলে দেয়, আমি যেতে পারবো না রে, আমার মন মানসিকতা বেশি ভালো নেই। এসব বললে আমি শুনবো না, তোকে আসতেই হবে। বোঝার চেষ্টা কর রূপ, আমি যেতে পারবো না। তুই আহনাম ভাইকে নিয়ে চলে যা। ঠিক আছে, তোদের কাউকে আসতে হবে না, আমি একাই চলে যাব। বলেই রূপকথা ফোন রেখে দেয়। আহনাফের সাথে দূরত্ব তৈরি পর তার কারোর সঙ্গ প্রয়োজন, অথচ তার প্রিয় বান্ধবী তাকে পাত্তাই দিচ্ছে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে? রূপকথা একটা দীর্ঘশ্বাস ফেলে। এখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিল। এই উপলক্ষে মনকে একটু আনন্দ অন্যদিকে ড্রাইভ করা যায়।
ব্যাকগ্রাউন্ডে দুষ্টু কোকিল ডাকে রে কুকুকু গানটা বাজে। ঢাকার একটি স্বনামধন্য বারে বসে উক্ত গানে বার ডান্সের নাচ উপভোগ করে চলেছে বাপ্পি চৌধুরী। তার মাথায় এখন প্রতিশোধের আগুন জ্বলছে। তার থেকে খানিক শান্তি পেতে এখানে আসা। একের পর এক মদের গ্লাস ফাঁকা করে চলেছে সে, মনে তবু শান্তি হচ্ছে না। আহনাফের করা সেদিনের অপমান এখনো বুকে বাজছে। না, ছেলেটা এত বড় সাহস, তার গার্লফ্রেন্ডের গায়ে থুতু ছিটায়। এর প্রতিশোধ নিতেই হবে। বাপ্পি চৌধুরী বসে বসে এইসবই ভাবছিল, তখনই তার চেলা মান্নার আগমন ঘটে। মান্নাকে দেখেই বাপ্পি বলে ওঠে, কিরে, যার খোঁজ নিতে পাঠালাম তার খোঁজ কি পেলি? মুন্না বিদঘুটে হেসে বলে, আপনার দেওয়া কাজ আমার কখনো ভুল হয়েছে ওস্তাদ? আজও হয়নি। আমি ওই আহনাফের দুর্বলতার সব খোঁজ এনেছি। মেয়েটার নাম হচ্ছে রূপকথা খানম, বাসা মিরপুরে। তবে কি, আজ মেয়েটা সাভারে বৃক্ষরোপণ মেলায় যাচ্ছে, তাও সম্পূর্ণ একা। ফিরতে বেশ রাত হবে। মান্নার কথা শুনে বাপ্পি চৌধুরী আরেক বেগ ঢোক গিলে ফিচেল হেসে বলে, রাত যত গভীর হয় ততই তো মজা। সাথে সাথে মুন্নাও হেসে ওঠে। বাপ্পি চৌধুরী বলে ওঠে, আনাফ, তুই আমাকে যতটা অপমান আর কষ্ট দিয়েছিস তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট তোকে ফিরিয়ে দেব। তুই শুধু তৈরি থাক সেটার জন্য। সব বন্ধুদের মাঝে উপস্থিত থেকেও আহনাফ আজ যেন এখানে নেই। আহনাফের অন্য মনস্ক দুর্জয়, সাগর, মুন্না কারোর নজর এড়াচ্ছে না। দুর্জয় এক পর্যায়ে বিরক্তি হয়ে বলল, তোর এই দেবদাস মুড আর কয় বছর ধরে চলবে বাল? একটা মেয়ের জন্য এত কেন ভাবছিস? দেখতে ভালো আছিস, ওর মতো হাজারটা মেয়ে পেয়ে যাবি। আহনাফ মলিন হেসে বলে, কিন্তু আমার যে শুধু ওকেই চাই। ঢং না দুর্জয়, এটা আমার ভালোবাসা। তুই সেটা বুঝবি না। আগে কাউকে ভালোবাস, তারপর বুঝতে পারবি। আহনাফের কথা শুনেই দুর্জয়ের মনে পড়ে যায় আমিয়া নামক মেয়েটার কথা। মেয়েটা তার সাথে ভালোবাসার নামে ছলনা করেছে, তাকে ভালোবাসার কথা বলে অন্য একটা লোককে বিয়ে করতে চলেছে। ব্যাপারটা ভাবতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। দুর্জয় জোরে শব্দ করে বলে, ভালোবাসার মায়েরে, আমার লাগবে না ভালোবাসা, বলে সে গটগট পায়ে হেঁটে চলে যায়। আহনাফ যেহেতু আমিয়া আর দুর্জয়ের ঘটনা বিস্তারিত জানেন না, তাই সে অবাক স্বরে বলে, এর আবার কি হলো? এমন রিয়াক্ট করছে কেন? সাগর বলে ওঠে, ওর মন আবারও খুব বাজেভাবে ভেঙে গেছে। ওর মনে ভালোবাসা ফুল ফোটার আগেই কেউ সেটা বাজেভাবে ঝলসে দিয়ে গেছে। নিজের মায়ের পরিণতির জন্য এমনিতে সে ভালোবাসায় বিশ্বাস করতো না, এখন তো আরও করবে না।